আজকের এই ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই 11 অধ্যায় তত্ত্ব ও উপাত্ত। আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 3। প্রথম দুইটা পর্বে আমরা শিখছি তত্ত্ব ও উপাত্ত কি, একটু বেসিক ক্লাস করলাম, এবং দ্বিতীয় পর্বে আমরা শিখছিলাম পরিসংখ্যানের উপাত্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, 2 নাম্বার হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এই দুইটা ক্লাসের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে আমরা শিখবো হচ্ছে অবিন্যস্ত ও বিন্যস্ত উপাত্ত কি, আমরা এইগুলা শিখবো আজকের এই ক্লাসে। তো দেখো, অবিন্যস্ত ও বিন্যস্ত উপাত্ত শিখতে হলে সর্বপ্রথম আমরা এর সংজ্ঞাটুকু একটু জেনে নেই। আমি আমার ভাষায় বলি, অবিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্তের সংখ্যাসমূহ এলোমেলোভাবে সাজানো থাকে। কিভাবে থাকে? এলোমেলোভাবে সাজানো থাকে। এখন এলোমেলো কথাটার মানে কি? একবার থাকবে ছোট সংখ্যা, একবার থাকবে বড় সংখ্যা, আরেকবার থাকবে ছোট সংখ্যা, আরেকবার থাকবে বড় সংখ্যা, এভাবে এলোমেলোভাবে সাজানো থাকবে। যে উপাত্তগুলো এলোমেলোভাবে সাজানো থাকবে সেটাকেই আমরা কি বলি? অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত উপাত্ত কি? বিন্যস্ত উপাত্তটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের বিপরীত। অবিন্যস্ত উপাত্তের কি বিপরীত? হয়তো বা উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো থাকবে। এখন ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, অথবা উপাত্তসমূহ অধক্রম অনুসারে সাজানো থাকবে, অর্থাৎ বড় থেকে ছোট। যদি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট উপাত্তগুলো সাজানো থাকে, তবেই আমরা ওই সকল উপাত্ত সমূহকে আমরা কি বলবো? বিন্যস্ত উপাত্ত। এখন তোমাদের বইটা হাতে নিবা, তোমাদের বইয়ের 163 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 163 পৃষ্ঠার মধ্যে এখানে কিন্তু আছে যে অবিন্যস্ত ও বিন্যস্ত উপাত্ত। এখন অবিন্যস্ত ও বিন্যস্ত উপাত্তর আমি বিষয়টা তোমাদেরকে একটু বলছি। এখন আমি কিছু উপাত্ত লিখবো, এই উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত নাকি বিন্যস্ত উপাত্ত, আমরা এগুলা নির্ণয় করব। যদি অবিন্যস্ত হয় তবে এগুলাকে আমরা কি করব? বিন্যস্ত করব। বুঝতে পারছি? তো এই জন্য আমি কিছু উপাত্ত নিব, এবং ওই উপাত্তগুলো তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 162। তোমাদেরকে আমি একটু দেখাই। 162 পৃষ্ঠার মধ্যে এখানে লেখা আছে, কোনো কোনো এক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত 35 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর। এই উপাত্তগুলো আমি আগে বোর্ডে সুন্দরভাবে লিখে নিব। আমি কিন্তু সুন্দরভাবে আমরা উপাত্তগুলো লিখছি এই জায়গার মধ্যে সবগুলা। এখন তোমরা একটু ভালোভাবে চোখটাকে এত বড় করে বোর্ডের দিকে একটু তাকাও। প্রথম কত আছে? 80। 80-র পরে কত আছে? 65। একটা জিনিস খেয়াল করো, প্রথমে আছে 80, 80-র পর কত? 60। তাহলে 80 থেকে 60 ছোট, আবার 65, আবার 60 থেকে 65 কি বড়, আবার 65 থেকে 75 বড়, 75 থেকে 80 কি বড়, 80 থেকে আবার দেখো ছোট সংখ্যা। তার মানে একবার বড়, একবার ছোট, আরেকবার ছোট, আরেকবার বড়। এভাবে যদি এলোমেলো ভাবে থাকে, সেটাকে আমরা কি বলি? অবিন্যস্ত উপাত্ত। তাহলে এগুলা হচ্ছে কি? অবিন্যস্ত। অবিন্যস্ত, এগুলো হচ্ছে কি? অবিন্যস্ত উপাত্ত। লেখা কি দেখা যায়? অবিন্যস্ত উপাত্ত। ওকে, তাহলে আমরা লিখে নিলাম এখানে যে উপাত্তগুলো আছে। টোটাল কতজন শিক্ষার্থীর? 35 জন শিক্ষার্থীর এখানে যে উপাত্তগুলো আমরা লিখছি, এগুলো এলোমেলো ভাবে সাজানো আছে। যেহেতু এগুলো এলোমেলো ভাবে আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো? অবিন্যস্ত উপাত্ত বলবো। তোমরা কি সবাই বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই অবিন্যস্ত উপাত্তকে তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা শিখবো কি? বিন্যস্ত উপাত্ত। তখন আমরা লিখবো বিন্যস্ত উপাত্ত। তো বিন্যস্ত উপাত্ত কথাটার মানে কি? যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকবে। হয়তো বা উপাত্তগুলো ছোট থেকে বড় থাকবে, নয়তো বা বড় থেকে ছোট থাকবে। যদি ওই রকম ভাবে আমরা সাজাই, তাহলেই কিন্তু সেটা কি হয়ে যাবে? বিন্যস্ত উপাত্ত। পরীক্ষার মধ্যে যদি যদি এইরকম অবিন্যস্ত উপাত্ত থাকে, তখন তোমাদেরকে যদি বলে বিন্যস্ত করো, কিভাবে করবা? আসো এখন তোমাদেরকে আমি একটু দেখাই দিই। তো বিন্যস্ত করার জন্য সর্বপ্রথম তুমি কি করবা? ছোট থেকে বড় লিখবা না বড় থেকে ছোট লিখবা? তোমাদের যা মন চায়। হয়তোবা তুমি ছোট থেকে বড় লিখতে পারো, অথবা বড় থেকে তুমি ছোট লিখতে পারো। তবে আমি সাজেস্ট করব ছোট থেকে বড় লিখবা। যদি পরীক্ষার মধ্যে উল্লেখ থাকে যে মানের অধক্রম অনুসারে সাজাও, তাহলে বড় থেকে কি হবে? ছোট হবে। তো আমরা ছোট থেকে বড় সাজাই। তো আমরা এখানে খুঁজে বের করবো যে সবচেয়ে ছোট কি আছে।
এখানের মধ্যে সবচেয়ে ছোট আছে হচ্ছে কত? 50। 50 কয়টা আছে? একটাই আছে, দিলাম 50। তারপরে ছোট সংখ্যা কি আছে? তারপরে সবচেয়ে ছোট সংখ্যা আছে হচ্ছে 55 আছে। কত আছে? 55 কয়টা? একটা। এই যেভাবে 55, এভাবে তোমরা এক এক করে যেগুলো যেগুলো লিখবা উপরে দাগ দিবা বা বৃত্ত দিয়ে দিবা, তাহলে বুঝতে পারবা যে তুমি কোনগুলা লিখছো। এভাবে তুমি বৃত্ত বা চিহ্ন যদি দাও, তাহলে চিহ্ন দিতে দিতে সংখ্যাগুলো কমে আসবে, আর যেগুলা চিহ্ন থাকবে না এগুলো কম সংখ্যা থাকবে, সহজে তুমি বের করতে পারবা। বুঝতে পারছো বিষয়টা? তো তারপরে ছোট কোনটা কি আছে? তারপরে ছোট আছে হচ্ছে 60, তাই না? 60 কয়টা আছে? একটা, দুইটা, কয়টা আছে? দুইটা, তিনটা, তিনটা, তিনটা পেলাম, আরেকটা আছে 4টা। তার মানে আমরা 60 কটা পেলাম? 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি ভিডিওটা পজ করে আমি এক এক করে এভাবে সাজিয়ে লিখবো, কারণ আমি যদি এভাবে এক এক করে লিখি ভিডিওটা অনেক বড় হবে। তাহলে আমি ভিডিওটা পজ করে সবগুলা ছোট থেকে বড় সাজিয়ে লিখছি। তো এভাবে ছোট থেকে বড় যদি আমরা সাজাইয়া লিখি, তাহলে এটা কি হবে? বিন্যস্ত উপাত্ত। অনেক সময় পরীক্ষার মধ্যে এভাবে কিন্তু থাকবে, এরকম উপাত্ত দেওয়া থাকবে, তোমাকে প্রশ্নে বলবে উদ্দীপকের উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নাকি অবিন্যস্ত উপাত্ত। তখন তুমি উত্তরে কি বলবা? অবিন্যস্ত উপাত্ত। অথবা প্রশ্ন এভাবে থাকবে, যদি অবিন্যস্ত হয় তাহলে উপাত্তগুলোকে কি করো? বিন্যস্ত করো। তখন তুমি বিন্যস্ত উপাত্ত লিখে এভাবে ছোট থেকে বড় সাজাই দিবা, তাহলে কি শেষ। অথবা পরীক্ষার সময় এভাবে থাকে, উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও। এখন ক্রম মানে বলতে ছোট থেকে বড় বলছে নাকি বড় থেকে ছোট বলছে, এটা কিন্তু উল্লেখ করা নাই, বুঝছো? উল্লেখ করা নাই। তো তুমি চাইলে এটা ছোট থেকে বড় লিখতে পারো, অথবা বড় থেকে ছোট লিখতে পারো। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে অবিন্যস্ত ও বিন্যস্ত উপাত্ত কি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে অর্থাৎ পর্ব নাম্বার 4-এ আমরা শিখবো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। টালির অঙ্ক। কিসের অঙ্ক? টালির অঙ্ক। এরকম অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে, এইটাকে আমাদের সারণী তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? সারণী। এভাবে এভাবে দিয়ে সারণী তৈরি করতে হবে। সারণী তৈরি করে আমাদের কি করতে হবে? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে টালির মাধ্যমে। কিসের মাধ্যমে? তো ওই পর্বটা কিন্তু মাস্ট বি তোমাকে দেখতে হবে, কারণ ওই অঙ্কটা পরীক্ষার মধ্যে বারবারই কিন্তু আসে, এবারও কিন্তু আসবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে আমরা এই টেলির অঙ্কের সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।